শেকরের সন্ধানে এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইফতেখার। আমরা এখন বর্তমান অবস্থান করছি রংপুর জেলার খিয়ারপাড়া মৌজার বদরগঞ্জ থানার আমরা খিয়ারপাড়া এসেছি। এখানে সাধারণ জনগণ এবং এলাকাবাসীর যে অভিযোগ, এই অভিযোগটা হলো যে এখানে একটা সম্পূর্ণটা আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে কবরস্থান। এই কবরস্থানটাকে নষ্ট করে দিচ্ছে কিছু ভূমিদস্যু। এই ভূমিদস্যুরা সব মাটি কেটে নিয়ে যাচ্ছে। আসুন আমরা এলাকাবাসীর কাছে জেনে নেই। সেই সঙ্গে আমার সঙ্গে আছে আতিকুর রহমান আতিক, সাংবাদিক, বিশিষ্ট সাংবাদিক। সেই সাংবাদিক আতিকুর রহমান আতিকের কাছেও কিছু জেনে নেই বিষয়টা। আসুন। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার 7 নম্বর গোপীনাথপুর ইউনিয়নের খিয়ারপাড়া গ্রামের খিয়ারপাড়া কেন্দ্রীয় মসজিদের কেন্দ্রীয় কবরস্থানের মাঠে। আমরা এখানে দেখতেছি এই কবরস্থানটা 100 বছরের কবরস্থান। এখানে অসাধু কিছু ব্যক্তি তারা কবরের মাটি বিক্রি করে দিয়েছে। খিয়ারপাড়া গ্রামের পাশেই সাজু মিয়া নামে এক বাবা, আর বাবার নাম হলো কিনা, আমার বাবার নাম কিনা আব্দুর রহমান, এবং ওর ভাই মানিক। এরা এই আওয়ামী লীগ সরকারের চিহ্নিত দালাল। এই উপজেলা যারা নিয়ন্ত্রণ করত ডিউক চৌধুরী, তাদের আর নিকটবর্তীয়তা হওয়ার সুবাদে এখানে খিয়ারপাড়া একটা হায়দারিয়া মাদ্রাসা আছে। এই মাদ্রাসায় নিয়োগ বাণিজ্য আর এই কবরস্থানের মাটি বিক্রয়, পাশে একজন বিধবার সম্পদ দখল নিয়ে তাদের প্রতি মুহূর্তে এই আয়োজন। এবং আমরা যারা যে কোনো সাংবাদিক কর্মীরা, গণমাধ্যম কর্মীরা, সাধারণ মানুষ যখন অভিযোগ দিতে যায়, তাদের বাড়িতে হামলা নির্যাতন করেই থাকতো তারা। আজকে 5 তারিখের পরে বিভিন্ন মিথ্যা হামলা করেছিল এবং জনগণের শান্তির জন্য জনগণ কি অবস্থায় আছে এই খিয়ারপাড়া এলাকার মানুষ, এই বদরগঞ্জের গোপীনাথপুরের মানুষ, এই এলাকার মানুষের এলাকাবাসী যে অভিযোগ করেছে। এবং এমকে টেলিভিশনের যে এখানে যে চেয়ারম্যান আছে ইফতেখার ভাই, এবং আমার সাথে ভুক্তভোগী আরো আমজাদ নামে একজন গণমাধ্যম সাংবাদিক আছে এবং ভুক্তভোগী 2 জন আছে, তারা এই এলাকার মানুষ। আমরা জানছি দীর্ঘদিন ধরে যারা এই যে মাটি বিক্রি করেছে তারা প্রভাবশালী চক্রদের আওতায়। এবং এই যে বিধবার রশিদা বেগম এই একই মৌজায় তার পাশে অন্তত 100 শতক জমির উপর দখল করে তারা এই মাটি বিক্রি করে দিয়েছে। কিন্তু তাদের বিরুদ্ধে প্রশাসনিক কোনো ব্যবস্থা না থাকায় রংপুর জেলা প্রশাসক বারবার অভিযোগ দিয়েছে, তারা কোনো ব্যবস্থার সুফল পায় নাই। আদালতের মামলা স্বর্ণপন্ন হয়েছে, সেখানেও কোনো সুফল না পাওয়ায় বারবার ক্ষতিগ্রস্ত মিথ্যা মামলা দিয়েই তারা চলছে। এখন 5 তারিখের পর ছাত্র জনতার যে বিজয় হয়েছে, সেই বিজয়ীকে তারা এখন পর্যন্ত প্রশ্নবদ্ধ করার চেষ্টা করতেছে। না হলে এখন কেন ব্যবস্থা হচ্ছে না সে বিষয়ে আমি রংপুর জেলা প্রশাসক থেকে সরকার বাহাদুরের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের এবং ভূমি মন্ত্রণালয়ের ভূমি মন্ত্রণালয় দায়িত্বরত যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলবো, এই এলাকার মেহনতি মানুষের এই কবরকে রক্ষা করার জন্য, 100 বছরে রক্ষা করার জন্য আমি জোর দাবি জানাবো। সেই সাথে এই জমি 1962 সালে এই কবরস্থানের নামে রেকর্ড আছে, 1992 সালে এই জমি যাদের নামে রেকর্ড এই কবরস্থানের নামে রেকর্ড আছে। তারপরে এই জমি ব্রিটিশ সরকারের 45 সালের দিকে যে সিএস আছে সেটাও এই জমি কবরস্থানের নামে। তাহলে এত কিছু থাকার পরেও দীর্ঘদিন যাবত এই এলাকার চিহ্নিত ভূমিদস্যু যে এই সাজু আব্দুর রৌফের ছেলে, সে কি করে এই সম্পদ দখল করে, এই প্রশ্ন এখন সকলের জনগণের এখন মুখে মুখে। আমরা চাচ্ছি তাদেরকে এই জমিকে মুক্ত করে সাধারণ মানুষের উদ্দেশ্য করে আমি জেলা প্রশাসক বাহাদুরের ও সরকারের একান্ত নির্ধারিত কর্মকর্তাদের কাছে জানতে চাই, এই 87 শতক জমি তাদের সরকারের টাকা অর্থ দিয়ে টিআরের হোক যে কোনো সরকারের যে অনুদান দিয়ে আর্থিক সহায়তা করে এই জমিকে সংরক্ষণ করে পবিত্রতা রক্ষা করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। সেই সাথে আমার সঙ্গে কথা বলবেন ভুক্তভোগী এই এলাকার একজন মিথ্যা মামলার শিকার হাবিব ভাইকে, সাংবাদিক কথা বলছি। আরেকটু আপনার সঙ্গে সংযুক্ত করতে চাই। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। ভূমিদস্যুরা যে শুধু মাটি নিয়ে যাচ্ছে না,
এখানকার যে কবরস্থান থেকে যে হাড়গুলো পাওয়া যাচ্ছে, কঙ্কালগুলো পাওয়া যাচ্ছে, সেগুলো নিয়ে যাচ্ছে তারা, এবং উচ্চ মূল্যে সেগুলো বিক্রি হচ্ছে। কে এই সাজু? আমরা এখন জানতে চাইবো যে কে এই সাজু, ভূমিদস্যু সাজু, এবং তার একটা লাঠিয়াল বাহিনী রয়েছে, এবং সে আওয়ামী লীগের এক সময় ছত্রছায়ায় সেই কাজগুলো করেছে। 5ই আগস্টের পর থেকে তারা এখনো সক্রিয়। কেন এত দাপট? এ নিয়ে আমরা এখন আলোচনা করতে যাচ্ছি। আমাদের কাছে আছে ভুক্তভোগী এবং এলাকাবাসী। আপনার নামটা? আমার নাম মাসুদ রানা। আপনি এই বিষয়টা একটু খুলে বলেন, সাধারণ মানুষটা জানুক। কিভাবে এই বিষয়টা এত দূর ঘটে গেছে সেই বিষয়টা আমাদেরকে একটু অবলোকন করেন। মূলত কথা হচ্ছে, এই কবরস্থানটা আমাদের 100 বছরের পুরাতন কবরস্থান। এই কবরস্থানে যারা ভূমিহীন এবং একটা ঐতিহ্যবাহী কবরস্থান, এই কবরস্থান দেখা যাচ্ছে আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগ বড় বড় নেতাদের ছত্রছায়ায় এই কবরস্থান তারা খনন করে মাটি চড়া দামে বিক্রি করে। এইখানে বড় বড় গাছ ছিল, সেই গাছগুলো তারা রাতের আধারে চুরি করে বিক্রি করে দেয়, প্রকাশ্যে বিক্রি করে। মোটামুটি এই মাটি এবং গাছ প্রায় 50 লক্ষ টাকার এখানে ক্ষয়ক্ষতি হয় আর কি। মুসলমান জনসাধারণের কবরস্থানের ক্ষয়ক্ষতি হয়। আমরা এটা সেই সময়ে প্রতিবাদ করলে আমাদের নানা ধরনের ভয়ভীতি, মিথ্যা মামলার হুমকি দেওয়া হয়। এবং দেখা যাচ্ছে আমরা বদরগঞ্জ থেকে আসার পথে আমাদের এই বিষয়গুলো নিয়ে প্রতিবাদ করার কারণে অপহরণও করা হয়। সেই সময়ে আমরা কিছু লোকের নজরে আসার কারণে আমরা বেঁচে যাই সেই সময়ে। সাজু যে কথা বললেন, হ্যাঁ, মূলত এই সাজুটা কি, তার বিষয়ে ব্যাখ্যা দিয়ে। সাজু অপহরণ করে। সাজুর সঙ্গে আরো কিছু ছিল, দেখা যাচ্ছে কিছু লোকজন ভাড়া করে শাহপরান আর আমি মাসুদ রানা আমাদের 2 জন কাকেই অপহরণ করে। মানে অপহরণ করার মূল উদ্দেশ্য হচ্ছে এই জায়গা, তারপরে মাদ্রাসা, এই দুর্নীতিগুলা হয়েছে, এগুলোর প্রতিবাদ করার কারণে আমাদের অপহরণ করা হয়। তারপর কতদিন ধরে অপহরণ করে আপনাদেরকে রেখেছে এবং দাবি করেছিল? অপহরণ করে নিয়ে একটা দেখা যাচ্ছে ঘরে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে আমাদের এলাকাবাসী উদ্ধার করে। এই দিনে আবার উদ্ধার হয়ে যায়। টাকা পয়সা কোনো না, টাকা পয়সার কথা বলে না, কিন্তু দেখা যাচ্ছে প্রাণ নাশের হুমকি দেয়। প্রাণ হারানোর ঘটনা থেকে বেঁচে গেছে তারা। আমাদের দেখা যাচ্ছে পরবর্তীকালে কি রিঅ্যাকশনের পরে অ্যাকশন কি না, রিঅ্যাকশন না, এরপরে এই বিষয়ে কি হয়েছে? পরবর্তীতে আমরা যখন এই বিষয়টা নিয়ে এলাকায় আসি, এলাকার লোকজন বলে যে অপহরণ করছে, মৃত্যুর মুখে তো ফেলে দিচ্ছে, আপনারা থানায় যান, একটা অভিযোগ করেন। তখন আমরা থানায় যাই, একটা অভিযোগ করি, একটা অপহরণ মামলা হয়। এই জন্য অপহরণ মামলা দেওয়ার কারণেও আমাদের বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানো হয়, যে মারি ফেলবে, রাস্তায় মারি ফেলবে, হুমকি টুমকি বিভিন্ন ধরনের দেয় তাদের লোকজন, যে মেলাগুলা মামলা দিবে। তারপরে এই কবরস্থানের আমরা প্রতিবাদ করি। প্রতিবাদ করার কারণে আমরা একটা মামলা দায়ের করি বদরগঞ্জ থানায়। মামলা দায়ের করছি আমরা। মামলা হলে পরের দিন সকাল 11টায় আমরা কবরস্থান খুঁজছি, সেই প্রেক্ষিতে আমিনুর রহমান সাজু আবার একটা মামলা করে, মিথ্যা মামলা করে। 5 তারিখের পরেও আন্দোলনে আমরা পক্ষানুভাবে জড়িত ছিলাম। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা সোচ্চার ছিলাম। তারপরেও আমরা 5 তারিখের পরে এই আমিনুর রহমান সাজু, এই মাটি খেকো, কবরস্থানের মাটি খেকো আমাদের 3টা মামলা দেয় টাকার বিনিময়ে। থানায় একটি মামলা করে, মিথ্যা মামলা, কোর্টে একটা মামলা দেয়, 7 ধারা একটা করে, সব মিলে আমাদের জীবনটা দুর্বিষহ করে তুলছে। আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল, সেই ব্যবসা প্রতিষ্ঠান আজকে নেই। এই আমিনুর রহমান সাজুর কারণে দেখা যাচ্ছে আমি এই ব্যবসা প্রতিষ্ঠান আমার ধ্বংস হয়ে গেছে। এবং আমার সাথে আরো 6-7 জন ছেলে ছিল, তারা বিভিন্ন কর্মে লিপ্ত ছিল। এই আমিনুর রহমান সাজুর কারণে আজকে সবাই বেকার হয়ে গেছে। মিথ্যা মামলা, হুমকি ধুমকি দিয়ে তারা সব সময় এই সব পরিচালনা করতেছে। হ্যাঁ, ধন্যবাদ। ন্যায়ের পথে আমরা লড়তে গিয়ে আজকে আর্থিকভাবে আমরা সবাই ক্ষতিগ্রস্ত। আপনারা এখন চাচ্ছেন কি? আমরা এখন চাচ্ছি এই আমিনুর রহমান সাজুর ব্যবস্থা নিতে চাচ্ছেন? আমরা এখন চাচ্ছি আমিনুর রহমান সাজুর দৃষ্টান্তমূলক শাস্তি হোক। ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী বাংলাদেশে কোনো ঠাঁই নেই। মুসলিম জমি দখল করে পুকুর খনন, এবং তারা এলাকার একটা 100 বছরের পুরাতন কবরস্থান, যেটা সবখানেই কবরস্থান,
তারা এই কবরস্থানটাও বিক্রি করে ফেলে এবং এই কবরস্থানের জন্য যখন তারা খনন শুরু করে তখন এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল বদরগঞ্জ থানায়। জেলা প্রশাসনের কার্যালয় এখান থেকে কোনো সাহায্য পাওয়া যায়নি, উল্টা তারা বিভিন্ন হুমকি ধুমকি থেকে শুরু করে বাসায় হামলেই সব কিছু করতো। তারপর যে ছাত্রদের জুলাই অভ্যুত্থান হওয়ার পরও এই কাজ যখন তারা চলমান ছিল তখন আমরা প্রতিবাদ করতে গেলেও আমাদেরকে বিভিন্ন হুমকি ধুমকি থেকে শুরু করে আমাদেরকে তারা বদরগঞ্জ থানায় অপহরণ করছিল। ওইখানে সিসি ফুটেজ সবকিছু সংরক্ষণ করা হয়েছিল পুলিশের কাছে। সেটা পুলিশ ওই আমাদের পক্ষে কাজ করেনি, তাদের টাকার কাছে সবাই বিক্রি ছিল, ক্ষমতার কাছে বিক্রি ছিল। তারপর আমরা এই প্রতিবাদ করার জন্য তারা আমাদের নামে মিথ্যা মামলা, তারা বিভিন্ন প্রকার ভয়ভীতি, এমনকি আমার বাসায় তারা 4টা আসামি করে সব সময়, যারা কখনো এগুলাতে জড়িত ছিল না। যেমন আমার বাবা, আমার চাচা, আমার অন্য চাচা, তারা এগুলা প্রতিবাদ যাতে আমরা না করি এই জন্য আমার বাসায় সবাইকে তারা মানে রেগুলারই হুমকি ধামকি থেকে শুরু করে বিভিন্ন কথাবার্তা বলতেছে। এলাকাবাসীর মাধ্যমে জানতে পায় তারা আমাদেরকে নিয়ে মেরে ফেলবে, রাস্তাঘাটে নাকি আমাদেরকে অপহরণ করবে, আবার আমাদের গুম করে ফেলবে। এখন আমরা চাচ্ছি যাতে আমাদের জীবনের নিরাপত্তা চাচ্ছি এবং আমরা চাই যে যারা এইরকম অপরাধের সঙ্গে জড়িত তার যারা সহযোগী। এবং এখানে আরেকটা বিষয় আছে, আমাদের ওই সাজু ওর পাশে একটা হায়দারিয়া দাখিল মাদ্রাসা ছিল, ওই মাদ্রাসায় তারা নিয়োগ বাণিজ্য করে। এই বিষয়ে এলাকাবাসী থেকে শুরু করে আনুষ্ঠানিক সবাই অবগত ছিল এবং এই বিষয়ে নিয়োগ বাণিজ্যের ব্যাপারে সবাই জানে। যারা টাকা দিছিল তারা মানুষের সামনে স্বীকার করছে, এমনকি আমাদের সামনে স্বীকার করছে। এবং কি ওই নিয়োগ বাণিজ্যের সঙ্গে জড়িত ওই যে সাজুরে বড় ভাই মিজানুর রহমান মানিক, সে ওই দীর্ঘ 7-8 বছর থেকে মাদ্রাসার সভাপতি, কিন্তু ওই মাদ্রাসায় তাদের কোনো অর্থ সম্পত্তি কোনো কিছু নেই, তারা কোনো প্রতিষ্ঠাতার সদস্যও না, তারা ওই মাদ্রাসায় কোনো কিছু কখনো দানও করেনি। তারা ক্ষমতার প্রভাবকারী ডিউক এবং টুটুল চৌধুরীর সহযোগী এগুলো সব কিছুই করে। এখন আমরা এই মাদ্রাসার বিরুদ্ধে কথা বলতে গেলে তারা আমাদের মাদ্রাসার নামেও আমাদের নামে মামলা দেয় যে আমরা নাকি মাদ্রাসায় চাঁদাবাজি করতে গেছিলাম, আমরা নাকি উন্নয়ন কাজে বাধা দিয়েছে, আমরা নাকি শিক্ষকদেরকে মারধর করেছিলাম। এরকম আনুষ্ঠানিক অনেক বিষয় নিয়ে তারা, আমি সহ আমার বাসারই 4 জন এবং এলাকাবাসী যারা প্রতিবাদী ছেলে তাদের নামে তারা মিথ্যা মামলা দায়ের করে। এবং এই মামলার জন্য একজন পালাতক ছিল, যারা ঘুমাইতে পারে নাই, ঠিকভাবে থাকতে পারে নাই, তাদের বাসায় বাবা মা থেকে শুরু করে সবাই বিভিন্ন দুর্ভিক্ষভাবে জীবনযাপন করছে। যেমন এই মামলাতে যারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত, কারণ এগুলো তো সবাই বেকার ছেলে, যারা যে কাজ করে তাদের পক্ষে এগুলো করা সম্ভব ছিল না। এবং আমিনুর রহমান সাজু দীর্ঘ এবং মানে রেগুলারই হুমকি ধামকি দিয়ে যাচ্ছে যে আমরা যাতে মামলা তুলি না নিই তাহলে আমাদেরকে মৃত্যুর দিকে ঝুঁকি দিবে, গুন্ডা বাহিনী ভাড়া করে আমাদেরকে মেরে ফেলবে এবং বাসায় যারা আছে তাদেরকে মেরে ফেলবে। এমনকি আমার বাসায় বিভিন্ন মানুষকে তারা রেগুলারই হুমকি ধুমকি দিয়ে যাচ্ছে। এখন কি এখন আমিনুর রহমান সাজু কি বাসায় আছে? দেখা যায়? হ্যাঁ, প্রকাশে দেখা যায় এবং অন্যভাবে দেখা গেলেও তারা প্রশাসনের দৃষ্টিতে তাদের কাছে বিক্রি। আপনাকে ধন্যবাদ আপনাকে। আমি একটা জিনিস চাচ্ছিলাম, এই কি নাম, মিজানুর রহমান সাজু, তার এত শক্তিধর হওয়ার পরের কারণে এখন পর্যন্ত এই 5 বিপ্লবকে সংগঠিত হওয়ার মধ্য দিয়ে বিজয় ঘোষণা হয়ে গেছে। দেশের একটি চলমান অন্তর্বর্তী সরকার বিরাজমান থাকার পরেও, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান থাকার পরেও রংপুরের বদরগঞ্জ উপজেলার সেই গুন্ডা বাহিনীর মহানায়ক এবং সেই সরকার বাহাদুরের যে দুর্নীতিবাজ এমপি ডিউক চৌধুরী তাদের দোসররা এখনো রয়ে গেছে এবং প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তবু প্রশাসনের ভূমিকা এখনো রহস্যজনক। আমরা দ্রুত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য জোর দাবি জানাচ্ছি। না হলে 5 বিপ্লবের যে অন্তর্বর্তী সরকারের কার্যক্রমকে তারা প্রশ্নবোধক তুলছে, এই বিষয়ে আমরা তাদেরকে সজাগ রেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য এই মধ্যে আমরা আমার বক্তব্য শেষ করছি। আজকে আমরা এখানকার ধন্যবাদ সাহেবকে, আমি আদিক সাহেবকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সঙ্গে আমাদের সঙ্গে 2 জন প্রতিবেশী রয়েছেন। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে এই ভুক্তভোগীরাই ছিলেন আমাদের বৈষম্য বিরোধী এবং নাগরিক কমিটির আন্দোলনের 2 জন ছিলেন সহযোদ্ধা। এই সহযোদ্ধাদের মানে যে হুমকিগুলো যে আপনারা নিজেদের মুখে শুনলেন, সেই অনুযায়ী আমরা তাহলে এখনো কি স্বাধীন পেয়েছি? আমরা কি এখনো কি আমাদের নিজেদের মাতৃভূমির মাটিকে রক্ষা করতে পারছি?
একজন মানুষ মানে মৃত্যুবরণ করার পরও যদি তার কবরস্থানটাকে স্থানান্তর করে মাটি স্থানান্তর করে এবং হাড় সহকারে সবগুলো যদি পাচার করে, সেই তার তৎসঙ্গে এই এলাকাটা এখানে অনেক গাছ ছিল কবরস্থানের উপরে, সবগুলো এখনো মুড়া পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাবেন। সেই গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে। একটা সীমা থাকে দুর্বৃত্তদের অথবা যারা আজকে যে অপকর্মের সঙ্গে লিপ্ত, তাদের এত কেন ক্ষমতাধর তারা একের পর একে হুমকি ধামকি এবং বিভিন্নভাবে তারা টর্চার করতেছে। এই বিষয়গুলোকে প্রশ্নবিদ্ধ করে রাখছি সাধারণ জনগণের কাছে, আপনারা সেটা বিচার করবেন। আর আগেই বলা হয়েছে যে প্রশাসন এখনো সেই বিষয়টাকে দেখছে না। আমরা চাইবো যে নেক নজর ভাবে প্রশাসন এটা বিষয়ে সমাধানের ব্যবস্থা করবে। খোদা হাফেজ। আপনারা সেই সঙ্গে সুস্থ থাকবেন এবং শান্তি থাকবেন আর নিজেকে অপরাধ থেকে দূরে রাখবেন। আল্লাহ হাফেজ।